This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। নজর রাখবো আমরা শুরুতেই বেশ কয়েকটি ব্রেকিং নিউজের দিকে। আর প্রথমে আমরা যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে প্রায় 55,45,167 জনের নাম, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,83,000-এর বেশি। ভোট কেন্দ্র বদলের সংখ্যা 19,35,676। এখনো পর্যন্ত ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,28,000। খোঁজ মেলেনি 10,50,000-এর বেশি ভোটারের। শুক্রবার সন্ধ্যে 6টা পর্যন্ত বিএলওদের জমা দেওয়া তথ্যের ভিত্তিতে জানালো কমিশন 100% ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমানে। ডিজিটাইজেশনে পিছিয়ে কলকাতা দক্ষিণ। নজর রাখবো আমরা দ্বিতীয় ব্রেকিং নিউজের দিকে। রাজ্যে এসআইআর চলাকালীন কয়েকজন বিএলওর মৃত্যু চিহ্নিত করল নির্বাচন কমিশন। 10 জন বিএলওর মৃত্যুর ঘটনা উল্লেখ কমিশনের প্রাথমিক রিপোর্টে। 10 জন মৃত বিএলওর রিপোর্ট পাঠানো হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনে। মৃত্যুর কারণ ও রিপোর্ট খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন বলেই জানা যাচ্ছে। নজর রাখবো আমরা 3 নম্বর ব্রেকিং নিউজের দিকে। দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোতে চরম বিশৃঙ্খলা। ইন্ডিগো বিপর্যয়ে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ কেন্দ্রের। সমস্যার জেরে আজ 400-র বেশি উড়ান বাতিল। কলকাতা বিমানবন্দর থেকে আপাতত 40-টিরও বেশি ফ্লাইট ক্যান্সেল। দিল্লি, মুম্বাই থেকে শতাধিক বিমান বাতিল। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও 72 ঘন্টা। নজর রাখবো আমরা 4 নম্বর ব্রেকিং নিউজের দিকে। উড়ান বিভ্রাটে দোষীদের মূল্য চোকাতে হবে। ডিজিসি এর তদন্তের নির্দেশের পরে হুঁশিয়ারি অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর। কারা দায়ী খতিয়ে দেখতে 4 সদস্যের কমিটি গড়ছে ডিজিসিএ। যাত্রী দুর্ভোগ নিয়ে এবার সুপ্রিম কোর্টেও মামলা দায়। বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির আর্জি। নজর থাকবে 5 নম্বর ব্রেকিং নিউজের দিকে। ইন্ডিগোর সংকটের জেরে ঊর্ধ্বমুখী বিমানের ভাড়া নিয়ন্ত্রণে পদক্ষেপ এবারে কেন্দ্রের। নির্দিষ্ট দূরত্বে এবারে বেঁধে দেওয়া হলো বিমানের ভাড়া। 500 কিলোমিটার পর্যন্ত দূরত্ব যেতে বিমানের সর্বোচ্চ ভাড়া পড়বে 7,500 টাকা। 500 থেকে 1000 কিলোমিটারের সর্বোচ্চ ভাড়া 12,000 টাকা। 1000 থেকে 1,500 কিলোমিটারের সর্বোচ্চ বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 15,000 টাকা। এবং শনিবার নতুন নির্দেশিকা জারি করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। 24 লোকসভা ভোটের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড গম গম করে উঠেছিল গীতার শ্লোকে। 26 বিধানসভা ভোটের আগেও আরও একবার ব্রিগেডে গীতা পাঠ। সেবার লক্ষ্য ছিল 1 লক্ষ, এবারে লক্ষ্য 5 লক্ষ। 24-এও রাজনীতি হয়েছিল, এবারও হচ্ছে। মাত্রাটা যেন আরও 5 গুণ বেশি এবার। বছর পর আবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের আয়োজন। সনাতন সংস্কৃতি পর্ষদের অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত ব্যস্ততা ব্রিগেডে। 'রবিবার সকাল 9টায় শুরু হবে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ যোগ দেবেন অনুষ্ঠানে। ভিন রাজ্য থেকেও আসছেন বলে খবর। মূল মঞ্চে থাকবেন বাবা রামদেব, বাবা বাগেশ্বর, সাধ্বী ঋতম্ভরা। জাত পাত, ভেদাভেদ, উঁচু নিচু, কুসংস্কার, এই যে ভেদাভেদ, এটা দূরীভূত করতে পারে একমাত্র শ্রীমদ্ ভগবত গীতা। আমাদের মুসলমানদের হাতে কোরআন থাকে, তো আমাদের হাতে গীতাই থাকতে পারে। কেন আমি এই ভারত দেশে আছি। ব্রিগেডমুখী যাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ পূর্ব রেলের। শিয়ালদা এবং হাওড়া শাখায় 20টি বিশেষ ট্রেন। শিয়ালদা শাখায় কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার ও ক্যানিং থেকে চলবে বিশেষ ট্রেন। হাওড়া শাখায় বর্ধমান, আরামবাগ, রামপুরহাট থেকে চলবে বিশেষ লোকাল ট্রেন।
গীতা পাঠের আসর ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও, কারণ বিরোধী দলনেতা নিজে এই অনুষ্ঠানের কথা ঘোষণা করেছিলেন। রবিবারের অনুষ্ঠানে থাকবেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। এক মঞ্চে থাকার কথা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষদের। শনিবার রাতে ব্রিগেডে গিয়ে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। গীতা পাঠের আসরে বিজেপি নেতাদের উপস্থিতি নিয়ে কটাক্ষ তৃণমূলের। গীতা তো আমাদের হৃদয়ে, কিন্তু গীতাকে যখন পলিটিক্যাল মার্কেটিং এ আনা হয় তখন আমরা গীতার বিরোধিতা করি না। ওই ইভেন্টটাকে যে রাজনৈতিক ভাবে তাদের বাহুবল প্রদর্শনের জন্য মার্কেটিং করা হচ্ছে, আমরা সেই ইভেন্টটাকে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে। ধর্মগ্রন্থে যত বলবে তত মানুষ শুদ্ধ হবে, কারণ কোনো ধর্মই বলেনি কাউকে ঘৃণা করতে। কিন্তু এখানে সব রাজনীতির বাজারে ধর্মকে সামনে রেখে ভোট হচ্ছে। ধর্মীয় মেরুকরণ কারা করছে জানি না। গীতা তো সবসময় মানুষের কথা বলে। গীতা বলে ন্যায়ের কথা, ধর্ম এবং অধর্মের কথা। গীতা বলে না কোনো যে অন্য কেউ যদি কৃষ্ণকে না মানে তাকে খুন করো। গীতা এই কথা বলে না। গীতা বলে যে এটা ধর্ম, এটা অধর্ম, তুমি সবসময় ধর্মের পথে থাকো। গীতা পাঠের সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। গীতা একটি শাশ্বত গ্রন্থ। পৃথিবীতে যখন রিলিজিয়ান বলতে কিছু ছিল না, সেই সময় এই গীতার রচনা হয়। শীতের সকালে ব্রিগেড গমগম করবে গীতার শ্লোকে, সেই সঙ্গে কি চড়বে রাজনীতির উত্তাপ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাত পোহালেই ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ব্রিগেডের ময়দানে গীতা পাঠের আয়োজন সনাতন সংস্কৃতি পর্ষদের। রাতেই অনুষ্ঠান স্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ঠান্ডা উপেক্ষা করে ব্রিগেডের ময়দানে ভিড় জমাতে শুরু করেছেন বহু মানুষ। রবিবার সকাল 9টায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সূচনা হবে। গীতা পাঠের কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এবং তার আগে শনিবার রাত থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইতিমধ্যেই বিভিন্ন জেলার থেকেই মানুষ আসতে শুরু করেছেন এবং এখানেই তারা রাত্রিবাস করছেন। সেই সঙ্গে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে এবং এখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এর আগেও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যারা এই লক্ষ কণ্ঠে গীতা পাঠে অংশগ্রহণ করেছিলেন তারা অনেকেই আছেন, তারা এবারেও এসেছেন। যদিও ব্যবস্থাপনা নিয়ে কেউ কেউ একটু অসন্তোষ, যদিও অনেকেই বলছেন যে ব্যবস্থাপনা ঠিকই রয়েছে। সব মিলিয়ে আগামীকাল অর্থাৎ রবিবারের যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে আয়োজন, সেই আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন জেলার থেকে মানুষ কাতারে কাতারে আসতে শুরু করেছেন। ক্যামেরা সুমিতের সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, কলকাতা। অসংগৃহীত ফর্মের নিরিখে এগিয়ে রয়েছে কলকাতা। কেন বিপুল সংখ্যক এনামুরেশন ফর্ম অসংগৃহীত, সেই খোঁজ নিতে দেখা গেল বাংলা বিহার 2 রাজ্যেরই ভোটার অনেকেই রয়েছে। কিভাবে একই ব্যক্তির হাতে দুটো এপিক? ধরা পড়ার ভয়ে কি বাংলা ছাড়লেন অনেকে? এসআইআর নামতেই ধরা পড়েছে একটার পর একটা বেনিয়ম। বাংলাদেশিদের পাড়া পরপর ফাঁকা হয়ে গিয়েছে। ভিড় বেড়েছে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হয়ে উঠে গেছে কলকাতা থেকে। রাজধানীর উত্তরে এবং দক্ষিণ মিলিয়ে প্রায় 20% করে অসংগৃহীত ফর্ম। এই অবস্থা কেন, তারই খোঁজে রাসবিহারী বিধানসভার অন্তর্গত 93 নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়ায় পৌঁছয় TV9 বাংলা। যেখানে এসে জানা গেল বহু মানুষ তারা বিহার ঝাড়খণ্ডে ফিরে গিয়েছেন, কারণ তাদের এখানে ভোট নেই বা তাদের এখানে কোনো নথি নেই। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হতে একের পর এক ঘরে তালা পড়েছে, কিন্তু সেই বাসিন্দারা গেলেন কোথায়? জানা গেছে সেই সব বাসিন্দার গন্তব্য বিহার বা ঝাড়খণ্ড। আর যারা রয়েছেন তাদের অনেকেই এনামুরেশন ফর্ম পূরণ করেননি। কারণটা অদ্ভুত। তারা বিহারেও ভোট দিয়েছে, এখানটাও ভোট দিয়েছে, এখানটাও করিয়েছিল। এখন যে এই একটা যে মানে বেরিয়েছে একটা ফর্ম যেছে, ওই নিয়ে ওদের মানে একটু হয়ে গেছে যে আমরা তো বেশি দিন থাকবো না কলকাতা। এসআইআর চালু হওয়ার পর শুধু বিহারেই এদের কেউ কেউ ভোটার কার্ড রাখছে, বাংলারটা বাতিল করে দিয়েছেন। हम इधर तो उधर में वोट चालू रख दिया, तो उधर एक रखा है सर। कार्ड कहाँ पर कैंसिल किया? इधर कैंसिल किया कि उधर पर कैंसिल किया? कैंसिल नहीं किया है। এখানে ফর্ম দেওয়া হয়েছিল ক্যাম্প করে, কিন্তু অনেকেই জমা দেননি। আবার কেউ কেউ জমা দিতে এসেছিলেন বিহারে, কার্ড রয়েছে সেই বিষয়টি লুকিয়েই নথি যাচাই করতে গিয়ে বিহারে কার্ড থাকার বিষয়টি ধরা পড়ে গিয়েছে।
93 নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া বস্তিতে রয়েছে 95টি ঘর, বসবাস 160 থেকে 170 জনের। এসআইআর চালু হওয়ার পর মাত্র 52টি ঘরে লোক রয়েছে, বাকি তালাবন্ধ। তার এলাকার বিস্তর অসঙ্গতি কি বলছেন বিধায়ক? এসআইআর এর নাম তারা বুঝতে পারছেন, যদি কোনো কারণে ধরা পড়েন তাহলে তার একটা শাস্তি হতে পারে, সেই ভয়েই নির্বাচনের ভোটার হিসেবে নাম রাখছেন না। কর্মসূত্রে বিহার বা ঝাড়খণ্ড থেকে এসে এই বস্তিতে থেকেছেন। বিহারের ভোটার কার্ড থাকা সত্ত্বেও এ রাজ্যে কার্ড তৈরি করেছেন, স্বীকার করেছেন ওই বস্তির বাসিন্দারাই। এবারে আইনের জালে ফাঁসবেন এই আশঙ্কায় ফর্ম পূরণ করেননি। কলকাতায় 11 মাসের একটা টেনেন্সি হয়, তারা অনেক সময় উঠে চলে যান। আরেকটা কলকাতাতেই আরেকটা জায়গায় রয়েছেন, সেই জায়গাগুলোয় তাদের আগে তারা আসতেন ভোট দিতে, এখন ওইখানেই তাদের ভোট তুলতে হবে। কলকাতার কে থাকবে? কলকাতায় কি আছে? কলকাতায় বহিরাগতরাও নেই, কলকাতার ছেলেরাও নেই। সূত্রের খবর, এমন নজির শুধু যোধপুর পার্কে নয়, গোটা কলকাতার নানান জায়গায় ছবি উঠে এসেছে, যে কারণে অসংগৃহীত ফর্মের সংখ্যা কলকাতার সবথেকে বেশি। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীর সভার পাল্টা আজ মতুয়াগড়ে বিজেপির সভা। বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত সভায় এক মঞ্চে সুব্রত, শান্তনু ঠাকুর। মতুয়াগড়ে নিজেদের শক্তি প্রদর্শন শ্রমিক ভট্টাচার্য। চিট করছে, প্রতারিত করছে, প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশী। কয়েকদিন আগে ঠাকুরনগরের সভামঞ্চ থেকে মতুয়াদের এই বার্তাই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মতুয়া ময়দানে নামল বিজেপি। চাঁদপাড়া হাসপাতাল গেট থেকে ঠাকুরনগর পর্যন্ত গেরুয়া শিবিরের পরিবর্তন সংকল্প যাত্রা। গত কয়েক বছর ধরে মতুয়াগড়ে পদ্ম ফুলের চাষ হয়েছে। তৃণমূল চেষ্টা চালিয়ে গেছে হারানো জমি ফিরে পাওয়ার, কিন্তু এসআইআর আবহে হঠাৎ করেই মতুয়াগড়ে কংগ্রেসের হাত। মতুয়াদের সঙ্গে অধীর চৌধুরীর কাছাকাছি আসা মতুয়াগড়ে তৃতীয় শক্তির সম্ভাবনা উস্কে দিচ্ছে 26-এর আগে। এই আবহে জমি ধরে রাখতে মরিয়া বিজেপি এবার শক্তি প্রদর্শনে। ওপার বাংলা থেকে ধর্ম বাঁচানোর কারণে এখানে চলে এসেছেন জীবন যৌবন বাঁচানোর জন্য। এই মাটির ওপরে তাদের সমান অধিকার আছে, নাগরিকত্বের দাবি, সেই দাবিকে পূরণ করেছে সিএ এর মধ্যে দিয়ে। দলের ডাকে শনিবার এক মঞ্চেই পাওয়া গেল মতুয়াবাড়ির নতুন দুই পক্ষ, সুব্রত এবং শান্তনু ঠাকুরকে। ভোট যুদ্ধে কি দুই ভাইকে আবার এক জায়গায় নিয়ে এলো? আপনি কতগুলো ভাষণ দিয়ে গেলেন, যে ভাষণের কোনো ভিত্তি নেই, যে ভাষণের কোনো মর্ম নেই। আজকে এত বড় সংকল্প যাত্রা মানুষ এখানে সংগঠিত করেছে। আগামী দিনে 2026-এ আপনাকে ওই মসনদ থেকে নামিয়ে রাস্তায় আনবে, তার শুধু অপেক্ষা। আমি সমস্ত মতুয়াদের বলবো, উদ্বাস্তুদের বলবো, আপনারা সিএতে আবেদন করুন। তৃণমূলের প্ররোচনায় কান দেবেন না, মমতা ব্যানার্জির প্ররোচনায় কান দেবেন না। 2019 সালে ক্যাকা সিজি করে গিলতে হয়েছে, এসআইআর হবে না, এসআইআর গিলতে হয়েছে, ওয়াকফ আইন, সেই ওয়াকফ আইনটাও গিলতে হয়েছে। সব কিছু ওনাকে গিলতে হবে, উনি মানুষকে বিভ্রান্ত করেন। মঞ্চে কাছাকাছি, কিন্তু মনের দূরত্ব মিটেছে কিনা সেটা সময়ই বলবে। আগামী বঙ্গ সফরে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা আরেক মতুয়াগড় রানাঘাটে। সূত্রের খবর, বঙ্গ বিজেপির নেতারা প্রধানমন্ত্রীকে ঠাকুরনগরে নিয়ে যেতে চান, কিন্তু এখনো সেই অনুরোধে কোনো সবুজ সংকেত দেয়নি প্রধানমন্ত্রীর দফতর। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। মৃত্যুর পর প্রথম জন্মদিবস পালন হলো কবি সাহিত্যিক রাহুল পুরকায়স্থের। বাংলা একাডেমির সভাঘরে এক আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে জন্মদিবস উদযাপিত হয়। স্মারক বক্তৃতা, গান, কবিতা এবং বিশেষ আলোচনার মধ্যে তাকে স্মরণ। এদিন মঞ্চ থেকে কবিকে স্মরণ করে শুরু হয় তার নামাঙ্কিত কবি সম্মান প্রদান। প্রত্যেক বছর রাহুল পুরকায়স্থকে স্মরণ করে এই সম্মান প্রদান করা হবে, জানালেন উদ্যোক্তারা। আমাদের এই জন্যেই আমরা এই আত্মজনেরা সবাই মিলে, আমি একা নই, এখানে উপস্থিত সকলেই রাহুল পুরকায়স্থর আত্মজন সকলে ভালোবেসে আজকে এসেছেন। এবং মানে আমার আমৃত্যু শুধু নয়, এই যে তরুণ কবি যারা আজকে কেউ এখানে পাঠ করলেন, অনেকে উপস্থিত ছিলেন, নানাভাবে তারা আমাকে রাহুলদাকে জড়িয়ে রেখেছেন। আমরা রাহুল পুরকায়স্থর এই জন্মদিন আজীবন 6 ডিসেম্বর আমরা উদযাপন করব নতুন নতুন ভাবনায়। রাহুল পুরকায়স্থ মানে এক উত্তেজনার নাম, আমরাও সেই উত্তেজনাটাকে বহন করে চলব, এটাই আমাদের এই মুহূর্তের শপথ বা ভাবনা।